বাকি রাখা খাজনা মোটেও ভালো কাজ না। বাংলার এক পুরনো প্রবাদ, অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই কাজই করে চলেছে। বাংলাদেশের টাকায় 12 টাকা প্রতি ইউনিট। এই টাকাও নাকি বেশি মনে হয়েছে বাংলাদেশ সরকারের। কলকাতাতে ভারতীয় মুদ্রায় এর চেয়ে বেশি মাসুল আমরা সিএসসি কে দিয়ে থাকি, যার সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের কোনো তুলনাই চলে না। কারণ বাংলাদেশ বা বহির্বিশ্বের ক্ষেত্রে সরবরাহ ব্যয়, বৈদেশিক বাণিজ্য সহ নানান বিষয় আছে, যার কারণে বাড়তি মাসুল অস্বাভাবিক নয়। তা সত্ত্বেও বাংলাদেশ নিজের বকেয়া বিদ্যুৎ মাসুল না মিটিয়ে বিদ্যুৎ মাসুল বেশি এই কাঁদনি গেয়েই চলেছে। এবার এক নজরে দেখে নিই বাংলাদেশের ঘরোয়া বিদ্যুৎ মাসুলের ট্যারিফ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষ থেকে যে মাসুল উপভোক্তাদের কাছ থেকে আদায় করা হয়। 2022-23 অর্থবর্ষে যার গড় খরচ বেড়ে দাঁড়িয়েছে 11 টাকা 4 পয়সা। এর সঙ্গে সরবরাহ ব্যয় যুক্ত হলে বিদ্যুতের উৎপাদন খরচ হয় ইউনিট পিছু 11 টাকা 38 পয়সা। ডিপিডিসি বাংলাদেশের ঘরোয়া ক্ষেত্রে 14 টাকা 61 পয়সা এবং বাণিজ্যিক ক্ষেত্রে 20 টাকা 17 পয়সা সর্বোচ্চ মাসুল আদায় করে। এখানেই শেষ নয়, বাংলাদেশের নিজস্ব কিছু মাসুল যুক্ত হয় এর সঙ্গে। সেই সব হিসেব করলে ফেরিস্তি অনেক লম্বা হয়ে যাবে। এক্ষেত্রে আদানির বিদ্যুৎ মাসুল ইউনিট পিছু এমন কিছু আহামরি বেশি নয়। এর সঙ্গে মনে রাখতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়। যে কোনো বস্তু এবং পরিষেবা ঘরোয়া বাজারে যে মূল্যে পাওয়া যায়, রফতানির ক্ষেত্রে তার মূল্য হয় আরও বেশি, অনেকটাই বেশি। এসব কথা অন্তর্বর্তী সরকার ভালোভাবেই জানেন, বোঝেন, কিন্তু অর্থনৈতিক চাপ রয়েছে এই গোজামিল সরকারের। সেই কারণেই তারা $85 কোটি যে বকেয়া রয়েছে সেটা নিষ্পত্তি না করে বাড়তি সময় চাইছেন। আদানি পাওয়ার লিমিটেডও বাংলাদেশের বিদ্যুতের বকেয়া আছে বলে আপাতত অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে। ঝাড়খণ্ডের গোড্ডায় কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি 2টি ইউনিট থেকে প্রতিদিন 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছে দিত। বকেয়া না দেওয়ায় বৃহস্পতিবার থেকে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন অর্ধেক করে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে আদানি পাওয়ার। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা কবির খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সরকার যে পেমেন্ট প্ল্যান রয়েছে সেই অনুযায়ী পাওনা পরিশোধ করবে। গত মাসে $9.60 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ, এমনটাই তাদের দাবি। চলতি মাসে আরও $17 কোটি পরিশোধের জন্য একটি ঋণপত্র এলসি খোলা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুযায়ী আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুতের চাহিদার মাত্র 10% পূরণ করে। তারপরেও 21টি জেলা বিদ্যুৎ ঘাটতিতে ভুগছে। 21টি জেলা অন্ধকারের পথে। এক কথায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। আইএমএফ এর কাছে হাসিনা আমলের ঋণ রয়েছে $4.7 বিলিয়ন কাছাকাছি, আর অন্তর্বর্তী সরকার অতিরিক্ত $3 বিলিয়ন ঋণ চেয়ে বসে আছে। এই সরকারের দাবি, এই ঋণ না পেলে তারা ঘরোয়া অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। কারণ বিদেশের রেমিটেন্সের অবস্থা খারাপ, অর্থাৎ বিদেশে কর্মরত বাংলাদেশিরা যে টাকা বাইরে থেকে পাঠাতেন বাংলাদেশে, সেটা আর পাওয়া যাচ্ছে না। এদিকে ঘরোয়া ব্যবসাও লাটে ওঠার জোগাড়। রফতানি বলতে শুধু ইলিশ মাছ আর জামা কাপড়, আর বাইরে সবই টিমটিম অবস্থা। রফতানির চেয়েও বেশি হয় আমদানি, ফলে হু হু করে বাংলাদেশের টাকা চলে যাচ্ছে বিদেশে। এবার ফিরে আসি বিদ্যুতে। আসলে ফ্রি বিদ্যুৎ অর্থাৎ বিনা মাসুলে ভারত থেকে বিদ্যুৎ পেতে পেতে বাংলাদেশের এটাই হয়তো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের দেওয়া বিদ্যুৎ তারা ব্যবহার করছে, কিন্তু কৃতজ্ঞতার বালাই নেই, বরং ভারতকেই দোষারোপ করার হাজার একটা পন্থা তারা বের করছে। ইউনিশ বাহিনীর এক মহোদয় মাথা উঁচু করে বলছেন, কারো কাছেই নাকি বাংলাদেশ মাথা নত করবে না, সে যত বড়ই শক্তিশালী দেশ হোক না কেন। আমরা কারো দ্বারা হোস্টেস হব না। উই উইল নট বি হোস্টেস টু এনি ইন্ডিভিজুয়াল পাওয়ার প্রডিউসার, নো ম্যাটার হাউ পাওয়ারফুল দে আর। ইঙ্গিতটা কিন্তু ভারতের দিকেই, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাহলে কথা হচ্ছে ভারতের মাটি ব্যবহার করে নেপালের বিদ্যুৎ নেওয়া বন্ধ করতে হয়, পিছিয়ে আসতে হয় আদানির বিদ্যুৎ সংস্থাকেও। আদানি ছাড়াও অন্যান্য যে সমস্ত জায়গা থেকে ভারত বাংলাদেশকে বিদ্যুৎ পাঠায় সেগুলো বন্ধ করে দিতে হয় ভারতকে। আর সেটা হজম করতে পারবে তো বাংলাদেশ? বাংলাদেশের জন্য প্রস্তুত তো? বাংলাদেশের টেক্সটাইল মিল, ঢাকা মেট্রো রেল, এমনকি
জেলা থেকে জনজীবন সবটা নির্ভর করে বিদ্যুতের উপর। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত জানেন? 25,700 মেগাওয়াট। কিন্তু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে চলতি বছর 16 এপ্রিল তারিখে, তাও মাত্র 14,782 মেগাওয়াট বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, সেই কয়লার রিজার্ভই নেই বাংলাদেশে, সেটাও তো ভারত থেকে কিনতে হয়। পারমাণবিক, সৌর বা জলবিদ্যুৎ দিয়ে আমদানি বন্ধ করার উপায় নেই বললেই চলে। কিন্তু মবের মুলুক বাংলাদেশে আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত বকেয়া বেড়েই চলেছে আদানি পাওয়ারের। তাই তারা বকেয়া চাইছে। এখানে ভুলটা কোথায়? দিনের পর দিন বিদ্যুতের পরিষেবা দেওয়ার বদলে টাকা মিলবে না। দুই দেশের মধ্যে তো চুক্তি হয়েছিল, টানা 25 বছর আদানি ঝাড়খণ্ডের গোড্ডার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই দেবে বাংলাদেশকে। সেই গতিতে বাধা পড়লে যে দেশের তরফ থেকে বাধা আসবে তারা ফাইন দেবে। তাছাড়া বিদ্যুতের বিনিময়ে টাকা দেবে বাংলাদেশ। সরকার বদলে গেলে বকেয়া বাতিল হবে এমন চুক্তিতে ছিল না। আমাদের দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু সরকারের বৈদেশিক নীতিতে বিরাট একটা পরিবর্তন হয় না। কিন্তু মোহাম্মদ ইউনূসের রাজত্বে তারা বিদ্যুৎ নেবেন কিন্তু টাকা দেবেন না। এ কেমন মনোভাব? নতুন সরকার চুক্তি বাতিল করতেই পারে, কিন্তু চুক্তিপত্র অনুযায়ী বকেয়া পরিশোধ করুক, টাকা দিয়ে দিক হিসেব বরাবর। আসলে বাংলাদেশের সমস্যা শুরু হয়েছিল হাসিনা পতনের পর থেকেই। চরম অচলাবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকারের মাথায় বসেন মোহাম্মদ ইউনূস সাহেব, আর আদানির পেমেন্ট পাওয়াটা তারপর থেকেই জাস্ট বন্ধ হয়ে যায়। এদিকে বিল বাড়ছে, দেনা বাড়ছে। সুতরাং ইউনূস সাহেবকে হিসেব বুঝিয়ে দিতে বলে গৌতম আদানি। বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব বিল মিটিয়ে দিন, নয়তো ইউনিট চালানো দুষ্কর হয়ে উঠছে। এই মুহূর্তে শুধুমাত্র আদানি পাওয়ারের কাছে বাংলাদেশ সরকারের দেনার পরিমাণ 7,200 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইউনূস সাহেবের বকেয়া না মেটানোর অনীহা দেখেই আদানি গোষ্ঠী 50% বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে বাংলাদেশে। সেখানে এখন 21টি জেলা রীতিমতো লোডশেডিং এর কবলে। বাংলাদেশ বলছে এর পিছনে নাকি ভারতের ষড়যন্ত্র রয়েছে। ভারত, বাংলাদেশ, নেপালের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেখানে ঠিক হয়েছিল নেপালের থেকে বিদ্যুৎ নেবে বাংলাদেশ। কিন্তু কি জানেন, নেপালের এই পাওয়ার প্ল্যান্ট ভারতের তৈরি করে দেওয়া। ইনফ্যাক্ট ভারতই নেপাল থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিনেছিল। এরপর তারা নেপালের হাইড্রোলিক প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ ভারতের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হওয়ায় বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার কথা বলে। ভারতের প্রস্তাবে নেপাল রাজি হয়, যাতে বাংলাদেশের খরচের বহর কমে। সে কথা ভেবে নিজের জমি পর্যন্ত ভারত দিয়েছে। বাংলাদেশ যে বিদ্যুৎ পাচ্ছে নেপাল থেকে, তা কিন্তু ভারতের জমির উপর দিয়েই যাচ্ছে সেই বিদ্যুৎ। মোদ্দা কথা হলো, যখন যেভাবে প্রয়োজন পড়েছে ভারত কিন্তু প্রতিবেশী দেশগুলির পাশে দাঁড়িয়েছে। সে নেপাল হোক বা বাংলাদেশ, বন্ধুর মতো সাহায্য করেছে। বাংলাদেশের চরম অর্থনৈতিক সংকটের সময় কয়লা আমদানি করতে সাহায্য করেছে ভারত, যাদের কয়লা আমদানি করার ক্ষমতা নেই বললেই চলে। সুতরাং এই অবস্থায় আদানি পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশকে ভারত দিয়ে দিচ্ছে। ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য থেকেও বিদ্যুৎ আমদানিতে সহযোগিতা করছে অনুমতি দিয়ে। সেই ভারতের গায়ে কিনা ষড়যন্ত্র করার তকমা লাগানো হচ্ছে। এই বুজরুকির শেষ কোথায় জানতে ইচ্ছে করে। প্রথমে বয়কট ইন্ডিয়া, তারপর সেই দেশে আসার ভিসা চাই, পেঁয়াজ চাই, ডিম চাই, কিন্তু ইলিশ দেব না হুজুর। ভাবুন, ভারত যদি সত্যি সত্যি বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশ সেটা হজম করার জন্য প্রস্তুত তো? সবার আগে কি ক্ষতি হবে জানেন? মেট্রো পরিষেবা, ঢাকার রাজপথে ট্রাফিক সংকেত, এমনকি জনজীবন সব বন্ধ হয়ে যাবে। ঢাকার রাজপথে ট্রাফিক কমাতে মেট্রো পরিষেবা চালু করেছিল তৎকালীন হাসিনা সরকার, কিন্তু সেটা তো পুরোপুরি বিদ্যুতের উপর নির্ভরশীল। সেটা ব্যাহত হবে বাংলাদেশের বস্ত্রশিল্প। এছাড়াও বিপর্যস্ত হবে সাধারণ মানুষের জনজীবন। গৌতম আদানি যখন নিজের বকেয়া টাকা চেয়ে মুখ খুলেছেন, তখন বাংলাদেশের আধিকারিকরা ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে গেছেন। তারা নিজেদের দেশের বিদ্যুতের ফ্লো অব্যাহত রাখতে ভারতের কাছে আবেদন করেছেন। মানে একদিকে ক্যামেরার সামনে তারা বলছেন আদানির সঙ্গে শেখ হাসিনার চুক্তি আসলে বাংলাদেশের একটা ক্ষতি হয়ে যাচ্ছে, আর পর্দার আড়ালে তারা বলছেন বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখুন মহারাজ। এই ধরনের দ্বিচারিতাকে আমরা সাধারণ বাংলা ভাষায় কি বলি বলুন তো? একটু কমেন্ট করে আপনারা লিখতেই পারেন।
কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও ইউনূস সাহেব চুপ আছেন কেন? কেন সকলের সামনে এসে মুখ খুলছেন না? কেন বলছেন না বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের বড় ভান্ডার আসে ভারত থেকে? অর্থনীতির অঙ্কটা কিন্তু ইউনূস সাহেব ভালোই বোঝেন, তিনি অর্থনীতির লোক তো। বাংলাদেশ যে ভারতের উপর নির্ভরশীল প্রতিটি কাজে, সেটা তিনি জানেন। তিনি আসলে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। ভারত বিরোধিতার সস্তা রাজনীতির জনপ্রিয়তা কুড়াতেই এখন বেশি ব্যস্ত মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আপনাদের কমেন্টস জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।